ঠাকুমার নাতনির সম্পর্ক কিন্তু খুব একটা অন্যরকম মিষ্টি সম্পর্ক। কিন্তু মৃত্যুর পর ঠাকুমার একটা যদি নাতনিকে নানা রকমভাবে বিপদে ফেলার চেষ্টা করে তখন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজও কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই ঘটনাগুলি কিন্তু আপনারাই পাঠান। তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, কি করে করবেন? করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8011006740, নতুবা আমাদের মেইল আইডি kothagolp@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। রিকোয়েস্ট করবো দুটোকেই যাতে আপনারা ফলো করে রাখুন, সো দ্যাট যে কোনো আপডেট যদি আমি দিই আপনারা পেয়ে যান। তো চলুন আর দেরি করি না, ঘটনায় চলে যাই। কিন্তু টুক করে সাবস্ক্রাইব করে নিন যারা নতুন, সো দ্যাট আরও যে ঘটনা আসবে, সপ্তাহে তো 3 দিন আসে, হয়তো একদিন আমি লাইভও চলে আসি, আপনারা কিন্তু দেখতে পারবেন। এরকমই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আসতে চলেছে। আচ্ছা, প্রথম ঘটনাটা নিয়ে নেব মৌসুমি। হ্যাঁ, মৌসুমি মুখার্জি পাঠিয়েছেন। উনি হলো সোনারপুর, কলকাতা সোনারপুরের ওদিকে থাকেন। তো মৌসুমি ম্যামের দিদির সঙ্গে ঘটনাটা হয় এবং আমাকে যেটা ম্যাম বলেছেন যে রুমকি, তুমি তোমার এপিসোডে অনেকবার বলেছো যে নিজের বাড়িতে ছেড়ে যেতে কিন্তু কেউ চায় না, নানা রকম ভৌতিক উপদ্রব হলেও মানুষ কিন্তু মাটি কামড়ে পড়ে থাকে। কিন্তু আমার দিদির সঙ্গে যেটা হয়েছে, ওরা বাধ্য হয়ে, এখনো অবধিও কিন্তু জিনিসটা কন্টিনিউয়াসলি চলছে, ওরা এখনো নিজের বাড়িতে যেতে পারেনি। ওরা বিগত 5 মাস ধরে ওরা কিন্তু ভাড়া বাড়িতে আছে। হ্যাঁ, তো ঘটনাটা হলো অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের। মৌসুমি ম্যামের দিদি, যার নাম পিয়ালি, ওনার বিয়ে হয় ঝাড়খণ্ডে এবং বেশ ভালোই ওনার দিদির বাড়িও খুব ভালো। আর মানে পিয়ালি ম্যামের যে শ্বশুর বাড়ি, ওরা কিন্তু এই যেমন আমি আসামের, আমার দাদু ঠাকুমা বলো বাবা বলো সবই তো আসামের, ওখানে জন্ম, ঠিক তেমনি ওরা ঝাড়খণ্ডের বাঙালি আর কি বলতে পারো, এবং বেশ প্রতিপত্তিশালী বাঙালি। এবং দিদির হলো দিদি বড় বউ এবং ওনার 3 দেওর। হ্যাঁ, 3 দেওর, সরি বলছি, ওনারা 3 ভাই আর কি। পিয়ালি ম্যামের হাজবেন্ডের 3 ভাই, ওনার নিচে 2 দেওর আছে। ছোট দেওর যখন দিদি আর কি বিয়ে হয়ে গেছেন তখন পড়ছে আর কি, এইচএস দেবে আর কি। ঠিক আছে। অ্যান্ড ওদের বাড়িটা বেশ পুরানো আমলের বাড়ি, পৈতৃক ভিটা। তো ওরা প্ল্যানিং করছিল যে, যেটা মৌসুমি ম্যাম বলেন, মৌসুমি ম্যাম নিজে অনেকবার গেছে ডেফিনেটলি নিজের দিদির বাড়ি, সেটা তো যাবেনি। তো বলছে যে খুব সুন্দর বাড়ি, কিন্তু তথাপি প্ল্যানিং করছিল বিল্ডিং বানানোর জন্য, সো দ্যাট এই 2 দেওরের যখন বিয়ে হবে দিদির, ওদেরও তো বাচ্চা কাচ্চা হবে, রুম বাগেরা সব লাগবে, তো ওটাই প্ল্যানিং চলছিল। হ্যাঁ, আর ওনার কিন্তু একজন আনম্যারিড কাকা শ্বশুর ছিলেন, যে উনি বিয়ে করেননি, ওনার কিছু একটা শারীরিক সমস্যার জন্য উনি বিয়ে করতে চাননি এবং আজও ওর দাদা বৌদির কাছেই আছে। চাকরি বাকরি করতেন সংসারে, উনি কিন্তু সেম অ্যামাউন্টটা দিতেন আর কি, এখন তো উনি পেনশন পান আর কি। তো যাই হোক, তো এরকম ভাবে চলছিল, খুব ভালো, বেশ মস্তি বাগেরা করছিল, হাসি খুশি ভরা যেটা হয় আর কি। তো ছোট দেওর, ওনার মানে বিয়ে হওয়ার ঠিক 2 বছরের মাথায় পিয়ালি ম্যামের একটা ছেলে হয়। সে ছেলে যখন 3-4 মাস, তখন ওনার ছোট দেওর তখন ধরো ওই বিএসসি ফাইনাল ইয়ারে কি উঠেছে, ফাইনাল দেবে আর কি। হ্যাঁ, তো তখন আর কি ছোট দেওরের সঙ্গে, মানে 2 দেওরের সঙ্গে উনি খুব ফ্রি ফ্র্যাঙ্ক, খুব ভালো, মানে ওনাদের সঙ্গে বন্ডিং। মেজু দেওরের তখন কোনো গার্লফ্রেন্ড ছিল না, কিন্তু ছোট দেওরের গার্লফ্রেন্ড ছিল, এবং সে ছিল নন বেঙ্গলি, মানে বিহারি জনগোষ্ঠীর। হ্যাঁ, তো তখন আর কি ওর বৌদি বলছে যে তুমি মানে আমাদের বাঙালি বিয়ে করনি, ওরা তো মানে বিহারিরা তো একটু অন্যরকম হয় না, ওদের একটু খুব রিজিড, সব বলবো না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, যেমন খুব তাড়াতাড়ি একটা বিয়ে দেওয়ার প্রবণতা থাকে, ডাউরি সিস্টেম, এইসব অনেক কিছু থাকে। হ্যাঁ, তো বলছে যে ওরা কি দেবে বাঙালির সাথে? তখন ওনার ছোট দেওয়ার বলছে যে অত দূর ভেবে চিন্তে করে বৌদি ভালোবাসিনি, ভালো লেগেছে তাই ভালোবাসা হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো যখন ও বিএ ফাইনাল উঠে, বিএসসি ফাইনাল উঠে, তখন মেয়েটা আর কি তোমার আর্টসের স্টুডেন্ট ছিল, কিন্তু সেম কলেজে পড়তো। হ্যাঁ, তো বলছে যে ওদের মেয়েটা যেহেতু বললাম বিহারি কমিউনিটি থেকে বিলং করে, ওরা মেয়েদেরকে, ওর ফ্যামিলি তো আরও রিজিড ছিল, খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার একটা প্রবণতা আর কি। হ্যাঁ, তো মেয়েটা নাকি যখন এইচএস পাস করে তখন থেকেই ওর ফ্যামিলি, স্পেশালি ওর বাবা, মানে নাচল বান্ধা হয়ে লেগেছে যে বিয়ে দিয়ে দেবো, বিয়ে দিয়ে দেবো। তো ওর মা অনেক রিকোয়েস্ট করে, জব তক আচ্ছা লড়কা না মিলে, জব তক আচ্ছা ঘরবার না মিলে, তব তক তো পড়নে দিজিয়ে লড়কি কো। ওটার জন্য কিন্তু ডিগ্রিটা ও অ্যাডমিশন নিয়েছিল, এবং যখন ও ফাইনাল ইয়ারে ওঠে ততদিন ও একটা ভালো ভালো ছেলে সন্তান পেয়েছে, অ্যান্ড খুব ভালো আর কি, সরকারি বেশ উচ্চ পদস্থ কর্মচারী সে। এবং সে থাকে বিহারে আর কি পাত্র। তো মেয়েটা নাকি একদিন, মানে পিয়ালি ম্যাম দেখেন ওনার দেওরের মুখটা প্রচন্ড থমথমে থমথমে অবস্থায় এসছে, অ্যান্ড বোঝা গেছে চোখটা খোলা খোলা। তখন আমি তো বললাম দেওরের সঙ্গে উনি ফ্রি ছিলেন, তো দেওরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাইয়া কি হয়েছে তোমার, হ্যাঁ তোমার এত মুড আপসেট কেন? তখন উনি মানে বলছে যে
ওর এখানে আমি না মেয়েটার নাম যদিও আমাকে লিখেছেন মৌসুমী ম্যাম, কিন্তু আমি এখানে নামটা প্রকাশ করছি না। ওর মানে মিনা বলে দিচ্ছি, হ্যাঁ, বলে মিনার শাদি পাক্কা হয়ে গেছে অ্যান্ড ওর এঙ্গেজমেন্ট আছে। অ্যান্ড মিনা খুব কান্নাকাটি করছিল, আমাকে বলছে চলো ভাগ কি শাদি কর লেতে, বিয়ে করিনি। তো আমি বললাম বৌদি দেখো আমি এখনো তো নিজের পায়ে দাঁড়াইনি, জাস্ট বিএসসি পড়ছি, এমএসসি পড়বো। আজকাল ডিগ্রি ছাড়া তো মানে যদি তোমার ওরকম ভালো ডিগ্রি না থাকে তুমি ভালো চাকরি কি করে পাবে? আর চাকরি পেলেই তো তোমাকে হোলসেম একটা স্যালারি দিচ্ছে না, না তুমি এক্সপিরিয়েন্স গেইন করবে, আফটার দ্যাট তুমি তোমার স্যালারি নিয়ে নেগোশিয়েট করতে পারবে, যেটা হয় জেনারেলি। আর আজকাল তো বুঝতেই পারছো চাকরির বাজার কিরকম অবস্থা। তো বলছে আমি এত মানে নিজেই আমি জানি না কি হবে না হবে, আমি এরকম করে ওকে কি করে পালিয়ে বিয়ে করে নেবো। হ্যাঁ, তখন ওর বৌদি বলছে যে ঠিকই করেছো, বাট তোমাদের না এটা আগেই ভাবা উচিত ছিল, তোমারও ভাবা উচিত ছিল এবং মিনারও ভাবা উচিত ছিল। এবং যখন তুমিও জানতে, আর মিনা তো আরও ভালো জানতো যে ওর বাবা কিরকম মাইন্ডেড। হ্যাঁ, বলছে বৌদি জানি না, কোনো সব কিছু হয়তো আমাদের হাতে থাকে না। তো বৌদি বললেন, পিয়ালি ম্যাম ওনার দেওয়ারকে বললেন যে দেখো তুমি ওকে বুঝিও, হ্যাঁ যা হচ্ছে, আর এটা তো আর কিছু করার নেই, আর ওকে বুঝিও, বেশি আপসেট হতে না, ওরকম করে বুঝিয়ে টুঝিয়ে রেখেছে। তো মানে পিয়ালি ম্যামের সঙ্গে কিন্তু মিনার একদিন দেখা হয়েছে রাস্তায় আর কি, তো ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন ছোট দেওয়ার, অ্যাকচুয়ালি পরিচয় করানোর জন্য আর কি রাস্তায় ডেকেছিল, যেহেতু দুই বাড়ি তো জানে না, পিয়ালি ম্যামের শ্বশুর শাশুড়িও জানতেন না। ঠিক আছে, তো ঠিক আছে, তো এরকম করে আস্তে আস্তে ও মানে সবাই রিকভার করার চেষ্টা করছে, মানে মিনাও এদিকে রিকভার করার চেষ্টা করছে অ্যাকর্ডিং টু ছোট দেওয়ার এবং পিয়ালি ম্যাম। এবং পিয়ালি ম্যাম দেখছে দেওয়ার যেমন একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকছে, মানে মাইন্ডটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে ইন শর্ট। হ্যাঁ, তো এই ইনসিডেন্ট মানে পিয়ালি ম্যামকে এই ঘটনা জানানোর ধরো 20 দিন পর হঠাৎ দেখে যে ওদের বাড়িতে দুটো মেয়ে এসে, যার মধ্যে একজন মিনা ছিল, এবং বৌদি তো চেনে, বলছে আরে আসো আসো। তো শ্বশুর শাশুড়ির সঙ্গে পরিচয় করিয়ে দিল যে ছোট দেওয়ারের বন্ধু। তো বলছে না আমার এরকম বিয়ে শাদি পাক্কা হয়েছে, আর নেক্সট উইকে আমার শাদি, তো ওর জন্য আর কি কার্ড দিতে এসেছি। তো তখন বৌদিকে জিজ্ঞেস করছে যে ওর ছোট দেওয়ারের নাম ধরে জিজ্ঞেস করছে ও কোথায়, ওকে 3-4 দিন হলো আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো ওকে তো কার্ড দেওয়া হলো না, তাই ভাবলাম যে আমার এই ফ্রেন্ডটা আর কি জানতো আপনাদের অ্যাড্রেস, তাই আমি চলে এসেছি। তো বলছে খুব ভালো করেছো। তারপর বৌদি আর কি ইনডাইরেক্টলি বললো যে খুব ভালো থেকো, ভগবান যা লিখে রেখেছে খুব ভালোর জন্যই হয়তো লিখে রাখে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, এটাই ভেবে আর বাড়িয়ে যাও। এখন আর কি বলবে বলো, কিছু তো বলার নেই। এখন ওকে আর একটু মানে কি বলবো, বুস্ট করার জন্য বৌদি পিয়ালি এইরকম কথা বলছিলেন। ঠিক আছে, তো ওরা ধরো আমি আন্দাজেন বলছি ওয়েডনেসডে নিমন্ত্রণ করতে এসছে, তো যখন ওনার ছোট দেওয়ার এসছেন পিয়ালি ম্যামের, তো বলেছে এরকম এরকম মিনা আসছিল, ওই কার্ড দিয়ে গেছে। তো ছোট দেওয়ার একটু ম্লান হিসেবে বলছে যে ভালোই হলো, ও হয়তো অনেকটা মানে বুঝতে পেরেছে, সামলে গেছে। আমি ওর জন্যই ভয় পাচ্ছিলাম যে ও কি করে না বসে, যেহেতু তোমাকে তো বলেছি বাবা, ওর বাবা আর কি বৌদি কিরকম রিজিড মানে পার্সন একজন, মানে কি বলবো একটু অর্থোডক্স টাইপ। ঠিক আছে, বুধবার দিন বিকেলবেলা এসে কার্ড দিয়েছে, শুক্রবার দিন সকাল 10টা 10:30 নাগাদ খবর এসছে যে মীরা নাকি থার্সডে সুইসাইড করেছে। হ্যাঁ, হয়ে গেছে। তো এমনি বিরহ আলাদা কথা, বাট তুমি যাকে ভালোবাসো তার মৃত্যু কিন্তু টোটালি একটা ডিফারেন্ট থিং, তাই না? প্রচণ্ড একটা মানে মন মরা অবস্থা। ওর শ্বশুর শাশুড়ি শুনে তো অবাক, আর মেয়েটা এসে ইনভাইট করে গেল, কি হলো? শ্বশুর শাশুড়ি তো জানেন না যে ওনার ছোটো ছেলের সঙ্গে রিলেশন ছিল, বা ওরা যদি রাজি হতো থোড়ি না মেয়ের বাবা দিত। আর ছোটো ছেলে তো নিজেও নিজের পায়ে দাঁড়ার হয়নি, ওরকম বয়স হয়নি বিয়ে দেওয়ার। হ্যাঁ, কি করে বিয়ে দিয়ে দেবে? তো যাই হোক, ওরা তো সবাই থতমত খেয়ে গেছে, কি হবে কি হবে। তো তখন না মিনা মানে সরি পিয়ালি ম্যাম কি করেছেন, বুদ্ধি করে ওনার হাজব্যান্ডকে না একটু একটু জানিয়ে রেখেছিলেন, এবং পরে যখন খুলে বললেন বলছে তুমি ভাইয়াকে নিয়ে না ইমিডিয়েট চলে যাও। তো ওনার হাজব্যান্ড বলছে তুমি একটা কাজ করো, তুমি ওকে নিয়ে তোমার মানে কলকাতায় চলে যাও, বাবার বাড়ি চলে যাও, মানে ও না হলে কিন্তু এটা ভেঙে পড়বে, সবার সামনে কাঁদতেও পারবে না, তোমার সঙ্গে যখন ফ্রি তুমি বাবার বাড়ি চলে যাও ওকে নিয়ে। তো অ্যান্ড দেন কলেজ কিছুদিন কামাই হলে হবে, কারণ আগে তো মানুষটাকে ঠিক করতে হবে না। পিয়ালি ম্যাম কিন্তু ওর দেওয়ারকে নিয়ে চলে আসেন। হ্যাঁ, চলে আসার পর যাই হোক ওইদিকে ওনার মৃত্যুর পর যা যা পোস্টমর্টম রিপোর্ট যা যা ওদের মানে বিহারি সম্প্রদায়ে যেরকম যেরকম কাজ হয় ওরকম করেছে, করে দেওয়ার পর কি হয়েছে, তো উইদিন 10 days পর ওরা ফিরে এসেছে, ওর দাদা গিয়ে নিয়ে এসছে, মানে পিয়ালি ম্যামের হাজব্যান্ড গিয়ে নিয়ে এসছে ওদেরকে। এবং তখন মানে মৌসুমী ম্যাম কিন্তু এই ব্যাপারে জানলো আর কি, যে এরকম ছোট দেওয়ারের সঙ্গে এরকম তো ওটার জন্য আর কি মৌসুমী ম্যামও চেষ্টা করেছেন যে যতটুকু ওকে মানে মাইন্ডটা ডাইভার্ট করা যায়, অন্যরকম ভাবে ভুলিয়ে রাখা যায়। তো যাই হোক, তো আস্তে আস্তে তো জীবনে নিজের গতিতে ছন্দ ফিরবেই।
জীবনের ছন্দে ছন্দে চলবই আমরা। তো ডেফিনেটলি এটা তো প্রচণ্ড একটা মর্মান্তিক ব্যাপার, চট করে বললেও ভোলা যায় না। তো মেয়েটার এই ইনসিডেন্টের পর তো 10 দিন পর আবার চলে আসলো। 1 মাস পর ওদের বাড়িতে কিছু কিছু প্রবলেম শুরু হলো। কাদের বাড়িতে বলো তো? পিয়ালি ম্যামদের বাড়িতে, ঠিক আছে, ওদের শ্বশুর বাড়ি পৈতৃক ঝাড়খণ্ডের যেটা। হঠাৎ পিয়ালি প্রথম প্রত্যক্ষ করলেন ওনার শাশুড়ি মা। হ্যাঁ, তো ঝাড়খণ্ডে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে এবং মানে সত্যি কথা বলতে গেলে ওখানে না, আমি তো রাঁচি ছিলাম, রাঁচিতে কি হতো বলতো, জুনের থেকেই তোমার একটা বেশ ঠান্ডা হালকা হাওয়া, ঠান্ডা ঠান্ডা ভাব, এবং জুলাই আগস্টের রীতিমতো আমাদের হালকা কিন্তু একটা কম্বল গায়ে দিতে হতো, মানে এতটাই মোটামুটি ভালো ওয়েদার ছিল রাঁচিতে। তো যখন ঠান্ডার দিন বুঝতেই পারছো, তো ওনার শাশুড়ি মা কি করলেন বলো তো, একটা স্টুল নিয়ে, উঠান বললামই তো বিল্ডিং করার প্ল্যানিং করছিল, তো জায়গা জমি বিস্তর ছিল, তো একটা স্টুল নিয়ে বসেছে এবং রোদ আসছে, তো তো ওনার ছায়া পড়ছে, এবং ওই ছায়া, ওনার ছায়া কি পড়বে, উনি স্টুলে বসা, ওই ছায়াটাই পড়বে, তাই না? কিন্তু উনি দেখছেন ওনার ঠিক লাগোয়া একটা, মানে উনি এতটাই ভয় পেয়ে গেছিলেন, উনি ঠাকুর করতে পারেননি, সেটা মেল ছিল না ফিমেল ছিল ছায়াটা, কিন্তু দাঁড়িয়ে আছে, ওটা এটা দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে আছে, এরকম করে তাকাচ্ছে, কই কেউ তো নেই, পিছন টিছন দিয়ে তাকাচ্ছে, কোনো মানুষ নেই, তাহলে এই এক্সট্রা ছায়াটা পড়েছে কোত্থেকে? উনি ভয় পেয়ে কিন্তু বাড়িতে, মানে ঘর রুমে চলে গেলেন, কিন্তু এই কথাটা কাউকে বলেননি, কারণ হয়তো ভয় পেয়ে যাবে। তো উনি নিজে না, এই মানে যে এত বছর বয়স হয়েছে, কোনোদিন তো এরকম হয়নি ওনার ভুল, উনি না নিজের মনে নিজে জিজ্ঞেস করছে, এটা আমি আমার সঙ্গে কি হলো, আমি কি দেখলাম। ওই দিন রাত্রেবেলায়, যেহেতু বললাম একচালা বাড়ি, বিল্ডিং হয়নি, বড় বড় ঢিল পড়া শুরু করলো ওদের বাড়িতে। হ্যাঁ, টিনের মধ্যে, ঠিক আছে। 2-3 দিন পর হঠাৎ ছোট দেওরের পুরো ডার্ক সার্কেল, তখন পিয়ালি ম্যাম যেহেতু অনেকটাই জানতেন, তো ওনার শাশুড়ি মা তো বলছেন ছোট কাকাটা খাচ্ছে না, কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ এটাকে ভালো করে ডক্টর দেখাতে হবে, টনিক খাওয়াতে হবে, খিদাবোধ হয়নি, খেতেও চাইছে না ছেলেটা। তখন পিয়ালি ম্যাম একদিন ওনার ছোট দেওরকে ধরেছে, বলছে যে ভাইয়া তোমার কি হয়েছে, তুমি এরকম করলে তো তুমি অসুস্থ হবে, মা বাবা তোমাকে দেখে অসুস্থ হয়ে যাচ্ছে। তখন পিয়ালি ম্যামের দেওর বলছে যে বৌদি, আমি না ওকে 3 দিন ধরে স্বপ্ন দেখছি। বলে কাকে? বলে মিনাকে। বলছি মিনা এসে আমার দরজার সামনে খালি কাঁদতে থাকে, আর আমার মানে অকরুণভাবে খালি কাঁদতে থাকে, কিচ্ছু বলে না। তখন পিয়ালি ম্যাম বলছে, দেখো হতে পারে যে তুমি হয়তো ওকে এত ভালোবাসতে, অবচেতন যেটা হয় আর কি, আমরা তো জেনারেলি এটাই বোঝাবো না যে ওর এত ঘনিষ্ঠ, তো স্বপ্ন দেখা তো কোনো বড় ব্যাপার না, হতেই পারে, স্বপ্ন তো এটার জন্যই আসে, সাইন্টিফিক্যালিও এটাই রিজন দিয়েছে। তো বলছে না বৌদি, মানে আমি কি বলবো তোমাকে, আমি না বোঝাতে পারছি। পিয়ালি ম্যাম তো ওনার দেওরকে এরকম করে বোঝালেন। আরেকটা জিনিস হলো, এখন না ওই বাড়ির প্রত্যেকটা, আমি বললাম যেমন প্রত্যেকজন মেম্বার, যেমন পিয়ালি ম্যামের হাজব্যান্ড বলো, ছোট দেওর তো স্বপ্ন দেখছিলেন, তার মেজো দেওর বলো, শ্বশুর শাশুড়ি, অ্যান্ড অলসো ওই কাকা শ্বশুর যে বললাম আনম্যারেড, ওনারা না কি করতেন বলো তো, মানে যেখানে সেখানে না একটা ছায়া মূর্তি, মানে ছায়া আর কি, যেমন ওনার শাশুড়ি মা দেখেছিলেন একটা ছায়া দাঁড়িয়ে আছে, বাট কোনো মানুষ ছিল না, ওরকম ছায়া প্রত্যক্ষ করতে লাগলেন। পিয়ালি ম্যাম একদিন রান্না করছে, অ্যান্ড ওনার তো মানে স্ল্যাবটা এরকম গ্যাসের উনুন আছে, উনি ধরো রান্না করছে, উনি স্পষ্ট দেখলেন কি দেওয়ালে ওনার ছায়া পড়েছে। হ্যাঁ, এবং সঙ্গে মানে কি বলবো, আরেকজন দাঁড়িয়ে আছে ওনার সামনে, অ্যাজ ইফ অনেক সময় হয় না যে আমরা ধরো বিয়ের পরে হোক বা মায়ের কাছে যে রান্না শিখিয়েছে, দেখি মা কি সম্বাদ দিচ্ছে না দিচ্ছে, ওরকম করে কেউ এরকম করে দাঁড়িয়ে যেমন দেখছে আর কি, এখানে কি উনি কিন্তু ছায়াটা মানে এরকম করে দাঁড়িয়ে আছে, এরকম করে মানে দাঁড়িয়ে আছে আর কি, যে পর্যবেক্ষণ করছে। উনি ভয় পেয়ে যান। হ্যাঁ, বাচ্চাটা না রাত বিরাতে খালি কান্না করতে থাকতো। তো এরকম তো হচ্ছিল। আর যেটা হচ্ছিল কি, রাত বিরাতে ঠিক ওদের মানে গেট যে উঠোন পেরিয়ে, হ্যাঁ যে মেইন গেটটা, ওইখানে না মনে হতো কি একটা বিড়াল রোজ এসে ইনিয়ে বিনিয়ে কাঁদতো। একদিন তো ওনার হাজব্যান্ড উঠেছে, কারণ রোজ রাত্রে উনি মানে চাকরি করে আসতেন, ঘুমোতে যেতেন, আর একটা দেখবে রাত্রে তো মানে কি বলবো, পিন ড্রপ সাইলেন্ট হয়, তো কি বলবো, বিড়ালটা যখন ওরকম করে কানতো, পুরো কানে বাজতো, সত্যি কথা বলতে কি ওরকম আওয়াজে কিন্তু ঘুমানো যায় না। উনি যখন বেরিয়ে দেখতে গেছিলেন কোথায় বিড়াল কি, মানে উনি গেটে যেতে যেতে বিড়ালের আওয়াজটা ছিল, হঠাৎ যেমন চুপ হয়ে গেল, কেউ নেই, মানে কি বলবো। তো এই জিনিসগুলো যখন হওয়া শুরু করলো না, ওনারা তখন মানে ওনার শাশুড়ি মা বললেন যে পণ্ডিতজিকে ডাকা হোক, যে আমাদের পূজা বাগেরা করে, উনি তো শুনেছি অনেক কিছু জানেন, আমাদের সঙ্গে ডিসকাস করতেন, মানে অনেক সময় অনেক রকমের টোটকা দিতে ওনাকে নিয়ে যায়, নজর ঠজর লাগলে বা বাড়ি বাঁধাতে ওনাকে নিয়ে যায়, আমাদের পণ্ডিতজিকে খবর দেবো। এতদিন তো আমাদের কোনো দরকার পড়েনি, মানে ওই পুজো টুজো হওয়ার পরে এমনি হয় না কথাবার্তা বলে, আর যেহেতু ঝাড়খণ্ডের বাসিন্দা, হিন্দি জানা তো মানে ওরা তো কত ভালো হিন্দি জানে। তো পণ্ডিতজিকে নিয়ে আসে, পণ্ডিতজি
মানে আসার পর উনি বললেন যে দেখুন এতদিন তো মানে এটা আমাদের পৈতৃক মানে বাড়ি, মানে কত আমল ধরে এই বাড়িতে আছে, কোনোদিনও এই প্রবলেম হয়নি, ইদানিং এই প্রবলেম শুরু হয়েছে। তখন পণ্ডিতজি উনি মানে কি করলেন, পুরো বাড়িটা একবার ঘুরলেন, ঘোরার পর উনি বসে বললেন যে হ্যাঁ একজন আত্মার উপস্থিতি পাচ্ছি এবং সে অপমৃত্যুতে মরা আত্মা, এবং সে কিন্তু কোনো ফিমেল আর কি, মেয়ে कोई महिला है এরকম বলছে, কিন্তু আনম্যারিড, হ্যাঁ উনকি শাদি वगैरह नहीं हुई थी। তো কোথাও না পিয়ালি ম্যামের খালি সন্দেহ হচ্ছে, মানে এটা মিনা না তো। তো বলছে যে এখানে কোনো কিছু অ্যাট্রাকশনের বসে এসছে এবং ও না এখানেই থেকে যেতে চায়, যেমন অ্যাজ ইফ এটা ওর বাড়ি, হ্যাঁ থেকে যেতে চায়, ও কিন্তু যেতে চায় না। তো তখন ওনার শাশুড়ি বলছে তাহলে কি করব, এরকম করে তো থাকা যায় না, আমার ছোট ছেলেটার এই অবস্থা, শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ তোমার মানে আমার নাতি এরকম করে কাঁদতে থাকে, রাত্রেবেলা বিড়ালের উৎপাত, ঢিল ছোড়ার উৎপাত, কি আর কিভাবে কি সহ্য করব, এরকম করে ছায়া দেখছি। তো বলছে যে দেখুন এতদিন হয়তো আপনারা কিছু করেননি বলে ও উৎপাত করেনি, কিন্তু এখন যখন ওকে তাড়ানোর জন্য আমি ক্রিয়াকলাপ করবো না, ও কিন্তু উৎপাত শুরু করবে, হয়তো আপনাদের প্রাণ সংশয় হতে হবে, কারণ ও কিন্তু রেগে যাবে সেই আত্মাটা, এখন কুল আছে। তো আপনারা একটা কাজ করুন, আপনারা বাড়ি ছেড়ে দিন, কিছুদিনের জন্য আপনারা ভাড়া বাড়িতে চলে যান, আমি কিছু রিচুয়ালস করব, আমি একা তো পারবো না, আমার যে আরও আছে যে এই সাধনায় আমার সঙ্গে আর কি সঙ্গ দান করেন, ওদেরকে ডেকে এনে এখানে কিন্তু অনেকদিন রিচুয়ালস একটা করতে হবে, সে কিন্তু মানে যাবে না, ও এখানে চলে এসছে। তখন পিয়ালি ম্যাম তো অনেকদিন হয়েই গেছে শ্বশুরবাড়ি, पंडित মানে চিনতো, তো पंडित जी के बोलছে पंडित जी एक विश्वास करके मैं आपसे एक बात कहना चाहती हूँ, लेकिन मम्मी पापा से आप मत बोलिएगा, हाँ क्योंकि उनको वो शायद उनको धक्का लगे। তো পণ্ডিতজিকে কিন্তু পিয়ালি সব বলছে এবং ডাউট হচ্ছে, এটাও বলেছে যে এরকম তো সুইসাইড করেছে, কিন্তু পণ্ডিতজি আমার কোথাও না কোথাও মনে হচ্ছে এটা ওরই আত্মা, কারণ ও লাস্ট নিমন্ত্রণ কার্ড দিতে কিন্তু আমাদের বাড়িতে এসেছিলো। তখন পণ্ডিতজি বলছি তোমার মনে হচ্ছে, এখন তোমার কথা শুনে তো আমি শিওরই হলাম, কারণ তুমি যেটা বললে, আমি যেটা দেখতে পাচ্ছি আত্মার যে মানে একটা অরার থেকে উনি মানে আত্মার যে ভাইব্রেশন, নেগেটিভ ভাইব্রেশন থেকে উনি যে বুঝতে পারছেন যে এটা আনম্যারিড, বুঝতেই পারছিল এবং খুব আশা নিয়ে এই বাড়িতে এসছে এবং সেটা গেড়ে বসেছে, ও যাবে না। ফর এক্সাম্পল একটা যে প্রবাদ বাক্য যেটা আর কি নন বেঙ্গলিদের মধ্যে তো খুব ওতপ্রোতভাবে ওরা বলে যে ডোলি উঠে বাবুলকে ঘর সে, অর্থে উঠে সসুরাল সে। তো আর কি ওই মাইকা মানে এই শ্বশুরালটাকেই মানে ও শ্বশুরবাড়ি ভেবেই গেড়ে বসেছে, মানে ওকে উঠানো যাবে না। তারপরে নাকি যেহেতু বাচ্চা কাচ্চা ছিল, ওরা নাকি একটা ভাড়া বাড়িতে দেখে মুভ করে যায়, এখনও নাকি রিচুয়ালসগুলি চলছে। তো মৌসুমি আমি যেটা বললে হয়তো আরও 1-1.5 মাস লাগবে, কারণ এটা অনেক লং প্রসিডিওর অ্যান্ড নির্মূলে তো শেষ করতে হবে, আর ওকে মানে আত্মাটাকে শান্তি দেওয়ার জন্য চেষ্টা করছে আর কি। তো এখনো প্রসিডিওরটা চলছে, হোপসো ওনারা তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন। তো কেমন লাগলো মৌসুমি ম্যামের পাঠানো এই ঘটনাটা? আমার প্রচণ্ড ইউনিক লেগেছে, আর কষ্ট তো ডেফিনেটলি লেগেছে। আর একটা কথা বলি যে ওই যে দুজনের ক্ষেত্রেই বলবো, দেওর এবং সেই মিনার ক্ষেত্রে, যে যখন জানতোই যে জিনিসটা হবে না, ওইরকমভাবে এগোনো উচিত ছিল, যে মানে যদি নাও হয় তাহলেও যাতে কোনো রকমের প্রবলেম না হয়। আর হ্যাঁ ডেফিনেটলি মনের কাছে তো আমরা হার মেরে যায়, কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের প্র্যাকটিক্যালি ভাবা উচিত, কারণ জীবনটা আমি সবসময় বলি আমাদের জন্য কিন্তু অমূল্য, ভগবান দান করেছে, ওটা তো অমূল্য হবেই। তো যারা কমেন্ট করেনি কমেন্ট করে দাও কেমন লেগেছে এরকম ঘটনা, আর যারা ঘটনা পাঠাতে চাও পাঠিয়ে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি তো বলেই দিয়েছিলাম 8011006740। আর যারা একটা কথা বলবো ওদের উদ্দেশ্যে, যারা এই ঘটনাগুলিকে বিশ্বাস করতে চান না বা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না, তো ওদেরকে বলবো যে আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটোবেলায় সেই নস্টালজিক ফিলিং, যেটা দাদু ঠাকুমার মুখে গল্প শুনে হতো না, সেটাই ফিরিয়ে দেওয়া, আর কিছু নয়। ওইটুকুনি এন্টারটেনমেন্ট পারপাসে আপনারা নিয়ে নেন। আর যারা ভুক্তভোগী এইরকম প্যারানর্মাল বা সুপার ন্যাচারাল এইসব বিষয়ে, তারা তো জানেনি এই ঘটনার সত্যতা কতটুকু বা কতটুকু ভয়ঙ্কর হতে পারে যারা এগুলি ফেস করে, তাই না? তো যারা সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তো চলো নেক্সট ঘটনায় যাব। নেক্সট ঘটনাটাও আমি কিন্তু কলকাতা, মানে মেইন কলকাতা, অ্যান্ড ঘটনাটা ছোট, বাট আমার না একটু ঘটনাটা শুনে আমার খারাপও লেগেছে, অবাকও হয়েছি। সো ডেফিনেটলি তোমাদের কাছে শেয়ার করবো। অ্যান্ড একটা বলে দেবো, মেসেঞ্জারে না অনেকে না জানো তো ছোটো ছোটো ঘটনা পাঠাচ্ছে, ওটা না আমি এপিসোডে আনা যাবে না, তো চেষ্টা করবো আমি না রিলে আনবো। এখন যেমন এই ধরো এপিসোডেরগুলি কেটে কেটে দিই একটা হাইলাইট হিসাবে, সো দ্যাট মানুষ দেখে যদি ভালো লাগে, ইন্টারেস্ট লাগে, তো চলে আসবে এই আমাদের মেইন ঘটনাটা শুনতে। তো ওই ছোট ছোট গল্প, সত্যি কথা বলতে গেলে আমার মনে হয়
কোনোটা হয়তো 50 সেকেন্ডের হবে, কোনোটা 60 সেকেন্ডের। তো ওরা এত আশা করে পাঠায় না, মানে আমি কি করব বুঝতে পারি না। যখন আমি জিজ্ঞেস করলাম আমার হাজব্যান্ডকে কি করা যায়, বলছে তুমি রিল করে ইয়ে করো, পাবলিশ করো। তো এটা যারা আর কি তোমার কথায় গল্পের শ্রোতা ওদের জন্য একটা নতুন জিনিস হবে। ঠিক আছে, এটাও ঠিক। তো ওরকম আমি আনার চেষ্টা করছি। হ্যাঁ, তো চলো নেক্সট ঘটনার দিকে যাই। অরুণিমা ম্যাম পাঠিয়েছেন, অরুণিমা দত্ত পাঠিয়েছেন। উনি এই ঘটনাটা কিন্তু কলকাতা, প্রপার কলকাতার ঘটনা। ঘটনাটা ঘটেছিল 2001-এ। হ্যাঁ, তখন অরুণিমা ম্যামের সঙ্গেই ঘটেছিল ঘটনাটা। ওনাকে মানে অরুণিমা বড় তো, ঘরে নাকি ওনাকে নিকনেম অরু বলে ডাকে। হ্যাঁ, তো অরু ম্যামের ঠাকুমা ছিল, এবং অরু ম্যাম হলো মানে ওনার বাবা হলো সবচেয়ে থেকে বড় সন্তান, অরু ম্যাম ওনার বাবার হলো প্রথম কন্যা সন্তান। তো ঠাকুমা ওর বাবা বলতে মানে অরু ম্যামের বাবাকে খুব ভালোবাসতো, এবং অরু ম্যামের বাবার না মা বলতে অজ্ঞান। মা মানে ভুল করলেও উনি কোনোদিনের মাকে উল্টো করে কথা বলেনি। অনেক সময় না মানে উনি কিরকম ছিলেন বলো তো, দাপুটে মহিলা। হ্যাঁ, মানে বউকে দমিয়ে রাখতেন। তো অনেক সময় বুঝতে পারতেন যে বউয়ের কোনো দোষ নেই, মা একটু বেশিই করে ফেলছে, কিন্তু ওই যে রিটার্নে যে কিছু বলবে সেটা বলতেন না। হ্যাঁ, তো অরু ম্যাম যখন হন না, ওনার ঠাকুমার খুব আশা একটা বংশের ছেলে আসবে, প্রথম সন্তান ছেলে হবে। কিন্তু যখন অরুণিমা ম্যাম হন, তখন কিন্তু ওনার ওই যে ছেলের একটা খিদে ওটা কোথাও জল ঢেলে যায়, এবং কোথাও না অরুণিমা ম্যামকে উনি সহ্য করতে পারতেন না। মানে ঠিক আছে সবার চোখে হ্যাঁ নাতি নিয়ে আছে ওরকম টাইপের, কিন্তু ওরকম সহ্য করতে পারতেন না। ওয়ারেস অরুণিমা ম্যামের পরেও কিন্তু একটা কন্যা সন্তানই হয়, ওর সঙ্গে অতটা প্রবলেম হয় না যতটা অরুণিমা ম্যামের সঙ্গে প্রবলেম হয়। তো অরু ম্যামের যে মা ছিলেন না, উনি বলেছিলেন যে 2টো সন্তান কাফি, কিন্তু উনি 3 নম্বর সন্তান ধারণ করতে বাধ্য হন শাশুড়ির জন্য। আর বললাম তো ওনার হাজবেন্ড তো ওনার মার কথাই শোনে। তখন কিন্তু ওনার একটা পুত্র সন্তান হয়। তখন কি একটু উনি স্বস্তি পেলেন, তখন মানে নাতনির পিছনে না লেগে ওই ছেলের নাতিকেই মানে আদর দিয়ে। সত্যি কথা বলতে অরুণিমা ম্যাম বলছেন আমার ভাই কিন্তু প্রচন্ড দুরন্ত ছিল রুমকি, কারণ ওকে আদরে বাদর সৃষ্টি করে দিয়েছিল আমার ঠাম্মি। কিন্তু থ্যাংক গড 5-6 বছরের মাথায় ঠাম্মি যবে মারা যায়, তারপরে কিন্তু আমার ভাইকে আমার মা ওনার মতোই মানুষ করেছে। এখন ভাই কিন্তু অনেকটা মানে বাধ্য ছেলে। আগে ওই 5 বছরের ছেলেও যেন তো আমার মায়ের কথা শুনতো না, আমাকে মারতো, ওইরকম টাইপের। যদিও ছোট বাচ্চা, কিন্তু দেখো ছোট বাচ্চাকেও যেন তো ওরা একটা মাটির দলার মতো হয়, নরম মাটির দলা। তুমি যেরকম করে শেপ দেবে ওরা কিন্তু ওরকমই হবে। তো ছোট বাচ্চারা কিন্তু গায়ে হাত তোলে না কোনো দিনও, যদি না মানে ওদেরকে প্রশ্রয় দেওয়া হয়। ওদেরকে যদি ছোটবেলা থেকে বলা হয় রেসপেক্ট করো, সম্মান করো, ওরা কিন্তু ওরকম ভাবেই চলে। তো বাচ্চা অ্যাকচুয়ালি মাটির দলা, তুমি যেভাবে তৈরি করবে ওরকমই তৈরি হবে। এটাই আর কি আমি বলতে চাইছিলাম। তো যাই হোক, তো অরুণিমা ম্যামের যখন মানে উনি তো বড় হলেন, তখন মানে ওনার ভাই জাস্ট হয়েছে, তখন অরুণিমা ম্যামের বয়স কত হবে, 14-15 বছর। উনি বোর্ড এক্সামের জন্য তৈরি করছেন। তো তখন ওনার ঠাকুমার ভূত চাপলো বড় নাতনিকে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, তো ম্যাট্রিক দেবে মানে বোর্ড এক্সাম দেবে, অ্যান্ড বড় নাতনিকে বিয়ে দিয়ে দেবো। তো যখন এই কথা ওনার বড় ছেলেকে বললেন, ওনার ছোট ছেলেও ছিল, কিন্তু ছোট ছেলে ওর মাকে ওরকম পাত্তা দিত না। সত্যি কথা বলতে গেলে পাত্তা দিত না, আই মিন টু সে যদি ভুল হয় মুখের উপর বলতো মা তুমি এটা ভুল করছো। ওর জন্য ছোট ছেলেকে কিন্তু বেশি পছন্দ করতেন না, কারণ ওনার কথা মতো তো চলতেন না। হ্যাঁ, কিন্তু ওই ফর দ্য ফার্স্ট টাইম যখন অরুণিমার বিয়ের কথা বললেন, তখন কিন্তু উনি খেপে গেলেন, অরুণিমার বাবা। মানে সব ঠিক আছে, কিন্তু মেয়ের ব্যাপারে এই জিনিসটা উনি কোথাও না কোথাও মানতে পারছিলেন না। অরুণিমা ম্যাম নাকি খুব ভালো স্টুডেন্ট ছিলেন, খুব পরে তো উনি টিচিং প্রফেশনেই যান এবং কলেজে উনি পড়ান আর কি। তো বলছেন যে এরকম অবস্থা। তো উনি আমার বাবা প্রচণ্ড মানে বেঁকে বসেছেন ব্যাপারটা। তো ফর দ্য ফার্স্ট টাইম হয়েছে, আর এই জিনিসটা ওর ঠাকুমার প্রচণ্ড হাতে ঘা লেগেছে। আরও যেমন অরুণিমা ম্যামের উপর খেপে গেলেন যে তোর জন্য আমার ছেলে যে কোনোদিনও উঁচু গলায় কথা বলেনি, আজকে আমার কথার খেলাপ গেল। আচ্ছা বলো তো 15-16 বছর 2001 কি 2, তখন আমি ধরো কত হব, আমি হয়তো অরুণিমা ম্যামের এজে বা হয়তো কলেজে উঠবো ওরকম টাইপের। হ্যাঁ, তো কি বলবো আর। হ্যাঁ, তো এইরকম করে বিয়ে দেওয়া যায় নাকি। তো ওইটা আরো রেগে গেলেন, এবং উনি ওনার বৌমাকে বললেন যে অরুণিমার মানে 2 নাতনিকে, বড় নাতনিকে 2.5 ভরি দেবে, ছোট নাতনিকে 3 ভরি দেবে, মানে ওরকম করে। হ্যাঁ, বেশি সোনা দেওয়ার দরকার নেই, ছেলের ভবিষ্যৎ আছে, ছেলেকে তো বড় করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আর যারা যাবে না মানে যৌতুক চাইবে, একদম মেয়ের বিয়ে দেবে না। হ্যাঁ, এটা ভালো মানুষ হয় না, এরকম বলতেন। হ্যাঁ, ডেফিনেটলি যৌতুক যে চায় তারা তো ডেফিনেটলি ভালো হয় না, বাট ওনার ইন্টেনশনটা কিন্তু ওই ভালো
জন্য না, মানে কেন পয়সা খরচ করবে। মানে দেখো, যৌতুক চাক না চাক, সব মেয়েদেরই মেয়ের মা বাবারই ইচ্ছে হয় যতটুকু আমাদের সামর্থ্য নিজের মেয়েটাকে গুছিয়ে দেওয়া, অ্যাটলিস্ট টুকটাক ফার্নিচার দেওয়া। হ্যাঁ, ওইগুলিও ওনার ইয়ে ছিল আর কি, যে কেন দিতে হবে, কিচ্ছু দিতে হবে না। হ্যাঁ, এগুলি ও যদি ছেলে এরকম থাকে ও নিজেই বানিয়ে নেবে, সেটা 100% সত্যি। কিন্তু অনেক মা বাবার এই আছে যে মেয়েটা যাচ্ছে, মেয়েটার সুখ স্বাচ্ছন্দ্য অনুযায়ী, মেয়েটার পছন্দ অনুযায়ী জিনিসগুলি দেওয়া, তাই না? তো যাই হোক, ওনার ইন্টেনশন কিন্তু ওই ভালো ছিল না, ওনার অ্যাকচুয়ালি ইন্টেনশন এটা ছিল, ওটার জন্যই আমি বললাম। তো যাই হোক, এরকম করে চলছে। তো ওই ভদ্রমহিলা বললেন ওর ভাইয়ের যখন 5-6 বছর তখন কিন্তু স্ট্রোক করেন এবং ব্রেনের অনেক মানে নার্ভ ছিঁড়ে যাওয়াতে উনি কোমায় যান এবং হসপিটালে 2-3 দিন থাকার পর ওনার কিন্তু মৃত্যু হয়। হ্যাঁ, তো তখন মানে অরুণিমা ম্যাম তো তখন কলেজে উঠে গেছেন, পড়ছেন আর কি, যেহেতু ওর বাবা তো বলেছিলেন বিয়ে দেবেন না, আর ওটা নিয়ে কিন্তু ওনার একটা মানে দ্বন্দ্ব ছেলের প্রতি তো ছিলই, অ্যান্ড অলসো নাতনিকে তো দেখতেই পারতেন না, বউ তো ওনার চোখের বিষ হয়ে গেছিল। উনি একটা কথা খুব বলতেন যে অন্য গাছের ছাল, পরগাছা ছাল অন্য গাছে বলে লাগে না, মানে বউরা তো অন্য গাছের ছাল, মানে এই ফ্যামিলিতে এসে ওই ফ্যামিলির মেম্বার হতে পারবে না, মানে কেমন মানসিকতা পোষণ করে রাখতেন ওই মহিলা। তো যাই হোক, মারা যাওয়ার পর যেটা হলো, খুবই মানে বললামই ছোট ঘটনা। তো অরুণিমা ম্যামের কি হতো জানো তো, অরুণিমা ম্যামের যেমন কিছু ইম্পর্টেন্ট দিন থাকতো না, ম্যামের খুব শরীর খারাপ হতো, হয়তো ডিসেন্ট্রি হয়ে যেত, নেলে জ্বর। স্পেশালি পরীক্ষার সময় কি হতো, ম্যাম বলেছে, আমার মনে আছে রুমকি, আমার তো একবার মানে আমার একটা বছর মিস গেছে, আমি নার্সিংহোমে অ্যাডমিট হতে হয়েছিল। আর এটা যখন গাড়িয়ে গেছে না, আমার বাবা প্রচণ্ড ভয় পেয়ে যায়, তখন আমাকে বেলুর বা মানে অ্যাপোলো, চেন্নাই অ্যাপোলোতেও কিন্তু ওনাকে মানে চেক আপ করিয়ে নিয়ে আসে, কিন্তু তখন সব কিছু ওকে ছিল। কিন্তু ওনার না কিছু মানে ধরো বার্থডে হলো বা কোনো কিছু সেলিব্রেশন, ওনার কোনো কিছু অ্যাচিভমেন্ট বলো, কিছু না কিছু ওনার প্রবলেম লেগে থাকতো। তো ওনাদের না একজন কুলগুরু ছিলেন, যে মানে 2-3 বছর অন্তর অন্তর আসতেন। হ্যাঁ, তো ওনার যেহেতু মায়ের মৃত্যুর পর আর আসা হয়নি, তো সেই দিন দীর্ঘ 4-5 বছর পর ওদের বাড়ি এসছেন, এবং ওনার মানে অরুণিমা ম্যামের মা বাবাও কিন্তু ওই গুরুরই দীক্ষিত। তো উনি এসছেন, ওনার পাঠের ব্যবস্থা করা হয়েছে। তো গুরুদের বাসায় পর না একদিন মানে অরুণিমা ম্যামের মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বৌমা, তোমার শাশুড়ি তো মারা গেছে, তারপর কি ওনার উপস্থিতি কোনো টের পাও? তো ম্যামের মা না অবাক হয়ে গেছেন, বলছে, না গুরুদেব, টের তো পাইনি, কিন্তু আপনি হঠাৎ এই কথা কেন বললেন? বলছে, আমি জানি না, তোমাদের বাড়িতে ঢোকার পর কিন্তু আমি তোমার শাশুড়ির উপস্থিতি টের পাচ্ছি, তাই জিজ্ঞেস করলাম। বলছে, তোমার ছেলেমেয়েরা কিছু বলেছে? বলছে, না, আমার তো কোনো ছেলেমেয়ে এরকম কিছু বলেনি, কিন্তু গুরুদেব আরেকটা কথাও ছিল, আমার মেয়েটার কি করব, ডক্টর চেন্নাইও দেখিয়ে এসছি, কিন্তু দেখুন কিছুই ডক্টর ধরতে পারছে না, বলছে এভরিথিং ওকে, বাট মেয়েটার তো অসুস্থ, মানে জানি না, পরীক্ষার সময় আমার মেয়েটা এত ভালো ছিল পড়াশোনায়, পরীক্ষাটা ভালো করে দিতে পারে না। হ্যাঁ, সবসময় জ্বর ঠোঁট লেগে থাকে, আর একটা তো বছর মিসই হলো এরকম করে। তখন বলছে কি, তোমার শাশুড়িকে জানো, আমি যখন লাস্টবারও এসেছি ওনাকে বুঝিয়েছিলাম যে ছেলে মেয়ের ডিফারেন্সিয়েট করো না, ভেদাভেদ করো না, মা কালীও কিন্তু একজন মহিলা, মা দুর্গাও একজন মহিলা, তুমি যে মা মনসার পদ্ম পুরাণ পড়ো উনিও কিন্তু মহিলা, মেয়েদের মধ্যে কিন্তু ভেদাভেদ করো না। আমি ওনাকে অনেক বুঝিয়েছি, উনি আমার সামনে হ্যাঁ হ্যাঁ করতো, কিন্তু আমি বুঝতে পারতাম যে ওনার অন্তরে কিন্তু সেই জিনিসটা পৌঁছাতে পারেনি। তো তখন গুরুদেব বললেন, আমার মনে হচ্ছে তোমার শাশুড়িই বোধহয় তোমার মেয়ের এই অসুস্থতার কারণ আমি কিন্তু ওনাকে স্পষ্ট অনুভব করতে পারছি। আমি এখানে পাঠ পূজা যা করার করব, তো ওনার কি তোমরা পিণ্ডদান করে ফেলেছো? হয়ে গেল তো অনেক বছর। তো বলছে, না, ওটা তো হয়নি, আজ যাবো কাল যাবো বলে হয়নি, আর যেহেতু কোনো অসুবিধা হচ্ছে না, ভেবেছে বাবা মার একসঙ্গে গিয়ে পিণ্ডদান, যেহেতু ওর বাবা আগেই মারা গেছিলো, আর ওটার জন্যই কিন্তু অরুণিমা ম্যামের বাবা না ওনার মার সবসময় হ্যাঁ 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 করে চলতো, কারণ বাবা মারা যাওয়ার পর মা তো কষ্ট করেছেন, এবং মা যাতে সেই কষ্টটা না ফিল করে যে যা বড় নেই, ছেলেগুলিও মানুষ হলো না, তাই অনেক সময় দোষ দেখলে উনি চোখ বন্ধ করে থাকতেন, যেটা হয়তো ভুল করতেন। হ্যাঁ, আমার তো মনে হয়। তো তখন মানে যখন মানে অরুণিমা ম্যামের বাবাকে সব বলা হলো, তো উনি আর দেরি করলেন না, গুরুদেবের আশীর্বাদ নিয়ে উনি কিন্তু পিণ্ডদান করতে চলে যান। এবং গুরুদেব তো যা রিচুয়ালস করেছিলেন, ওখানে পিণ্ডদানের পর বলে অবিশ্বাস্য ব্যাপার কি, আমার কোনো কিছু আর তার প্রতি কোনো শরীর খারাপ তো কি, জ্বরও হয়নি, কোনোদিনও জ্বরও হয়নি, সর্দি অবধি লাগতো না। তো মানে গুরুদেব হয়তো ফিল করতে, মানে উনি তো আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন, উনি তো মানে
পরমাত্মার সঙ্গে উনি ওনার কানেকশন ছিল, তো উনি হয়তো ওইসব জিনিসও ধরতে পারতেন বা বুঝতে পারতেন, যেটা হয়তো আমরা নর্মালি ওই বাড়িতে থেকে আমরা কিন্তু কোনোদিনও ফিল করিনি আমার ঠাম্মুকে। কিন্তু হ্যাঁ, আমার অসুখ বিসুখটা আমার লেগে থাকতো। তো এইরকম ঘটনাও কিন্তু হয়, এরকমও কিন্তু এসছে ঘটনা। তো থ্যাংক ইউ সো মাচ। আমার তো প্রচণ্ড অদ্ভুত লেগেছে, আমি বললামই অদ্ভুত লেগেছে বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে? ফিডব্যাক তো খুব দরকার, না হলে বুঝবো কী করে কেমন ঘটনা তোমাদের পছন্দ হয়। ব্ল্যাক ম্যাজিকের ঘটনা পছন্দ করো, হন্টেড হাউসের ঘটনাও পছন্দ করো, অনেকে অনেক কমেন্টও করো। তো যেরকম ঘটনা আসে ওরকম প্রস্তুত করার তো চেষ্টা করি। আর যেটা বললাম যে এখন রিলের ওটা দেওয়ার চেষ্টা করবো, নতুন নতুন ঘটনা, যেহেতু এখন অবধি 4টা না 5টা এসেছে আর কি। আমি না এতদিন ধরে ভাবছিলাম যে কি করব বুঝে উঠতে পারিনি। তো ও আমাকে আইডিয়াটা দিল, হ্যাঁ এটা আমি তো করাই যেতে পারি। তো কেমন লাগলো এই এপিসোডটা প্লিজ জানাতে ভুলো না। ওয়ান্স সেকেন্ড বলবো, যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না। জানো তো শুক্রবার এবং রবিবার এবং মঙ্গলবার ঠিক দুপুর 2:55 চলে আসে আমাদের এপিসোড। আর যদি শনিবারে লাইভে আসি সেদিন রোববারে এপিসোড আমি দিই না। তো এইভাবে পাশে থাকতে হবে তো তোমাদের, সকলের সঙ্গে শেয়ার করতে হবে। শেয়ার না করলে নতুন নতুন ঘটনা কী করে পাবো বলো তো? ভালোবাসতে হবে আমাদেরকে, এই পরিবারটাকে আমরা আরেকটু বড় করে নেব। তো চলো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।